তাপসদা নমস্কার। নমস্কার 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 সবাইকে। মনিদুর স্যারকে নমস্কার। নমস্কার। জাস্ট তিনটেই তো আরম্ভ হবে নাকি? হ্যাঁ স্যার, 3টায় শুরু হবে স্যার আমাদের প্রোগ্রাম। আচ্ছা, আমরা শুরু করবো আর কি। আপনার ইয়ে আসছে তো, কিনোট স্পিকার আসছে, ইয়ে দেখছি না, জুলহাসকে দেখছি না। ওই তো আসছে, জুলহাস আসছে তো। জুলহাস কি খবর, কেমন আছো? জুলহাস কেমন আছো? কেমন আছো জুলহাস? অডিও কানেক্ট হয়নি, এখন অডিও কানেক্ট হচ্ছে। জুলহাস কেমন আছো? স্যার স্যার আদর্শ স্যার, স্যার ভালো আছেন? হ্যাঁ, কি, এই তো ভালো আছো? ভালো। এখন দেখা তুমি ভিডিও বন্ধ ছিল তোমার। জি স্যার। তুমি কি সুনামগঞ্জে আসছো না ঢাকায় আসছো? স্যার বাড়িতে আসছি স্যার, এখন ঢাকায় আসেন স্যার। দেশের বাড়িতে আছো? হবিগঞ্জ। জি স্যার।
আচ্ছা স্যার আমার চাচা মারা গেছিল স্যার গত সপ্তাহে, এই জন্য স্যার বাড়িতে আসছিলাম, পরে আর লকডাউনে যাওয়া হয়নি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? স্যার হবিগঞ্জ মাধবপুর। ও, হবিগঞ্জ। আচ্ছা, স্যার কি ঢাকায়? হ্যাঁ আমি তো বাসায়, হ্যাঁ ঢাকায়, নিজের নিজের বাসায় এখন। নীলাদ্রি, আমরা শুরু করতে পারি। এখন 26 জন আসছে, 26 আসছে, সবাই আসছে, আমরা শুরু করি। ওকে স্যার, আমরা তাহলে শুরু করে দিই। আপনার ওই তো আসছে, বক্তারা আসছে, কাজে আরম্ভ করতে পারেন। ওই তাপসবাবু তো আছেন দেখি। সম্মানিত সুধী, শুভ অপরাহ্ন ও শুভ নববর্ষ। শুরুতেই সকলকে জানাচ্ছি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ডিফাইন ইউর ক্যারিয়ার, ডিজাইন ইউর ফিউচার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু করতে যাচ্ছি রণদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই ওয়েবিনার। এই বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সদা তৎপর। বিগত বছরগুলোতেও বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছে বিভিন্ন সেমিনার ও কর্মশালা। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে আজকের এই সেমিনারটি ওয়েবিনার রূপে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করেছি। সম্মানিত সুধী, আজকের এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে সংযুক্ত আছেন রণদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ওই বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক, বরেণ্য শিক্ষাবিদ। সংযুক্ত আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব সরকার বীরেন্দ্র চন্দ্র স্যার। সংযুক্ত আছেন আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী লতিফুর রেজা স্যার। সম্মানিত সুধী, আজকের এই ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত আছেন দুজন সম্মানিত আলোচক, যারা আইন অঙ্গনে স্ব ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি প্রধান আলোচক হিসেবে আমাদের সাথে সংযুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ও এলকপের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার তাপস কান্তি বল মহোদয়। আলোচক হিসেবে সংযুক্ত আছেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন। আজকের এই ওয়েবিনারে সংযুক্ত আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন। আর সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি নীলাদ্রি পাইক, প্রভাষক আইন ও মানবাধিকার বিভাগ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন রণদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মনোজ কুমার রায় স্যার। স্যারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আচ্ছা, আমাকে স্বাগত প্রণাম। আচ্ছা, ঠিক আছে। রণদা প্রসাদ শাহ বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি, বিভাগীয় প্রধান জনাব কাজী লতিফুর রেজা, বিশেষ অতিথি এবং মুখ্য আলোচক ব্যারিস্টার তাপস কান্তি বাউল, প্রসিকিউটর, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর, এলকফ। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জাজ সুনামগঞ্জ এবং আইন ও মানবাধিকার বিভাগের প্রাক্তন প্রভাষক, বিভাগীয় সম্মানিত শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার মহোদয়, উপস্থিত স্নেহভাজন ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
নববর্ষ ও শুভ বিকাল। আজকের সেমিনারের শিরোনাম ডিফাইন ইউর ক্যারিয়ার, ডিজাইন ইউর ফিউচার, আর মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্যারিয়ার প্ল্যানিং ইন লিগ্যাল প্রফেশন। এই ধরনের একটি সময় উপযোগী এবং ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার আয়োজনের জন্য আইন ও মানবাধিকার বিভাগকে আমি ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান মুখ্য আলোচক এবং বিশেষ অতিথি এবং অতিথি সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমার কি ছিল যে আমি সবার বক্তৃতা শুনবো, তারপরে আমি বলবো আর কি। যাই হোক, আমাকে যেহেতু প্রথমে স্বাগত বক্তব্য রাখতে বলা হয়েছে, কাজে আমি তো আসলে সাবজেক্ট সম্বন্ধে তেমন আমার অভিজ্ঞতা আমি মনে করছিলাম যে শুনে শুনে কিছু জ্ঞান আহরণ করে তারপরে বলবো। যাই হোক, আমি ওনাদের দুই অতিথিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে তাদের যে প্রধান যিনি অতিথি এবং বিশেষ অতিথি যিনি মুখ্য আলোচক ব্যারিস্টার তাপস কান্তি বাউল, উনি একজন অভিজ্ঞ আইনজ্ঞ। তার সুচিন্তিত বাস্তব অভিজ্ঞতা এবং সুন্দর বক্তব্যের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এবং আমাদের জুলহাস উদ্দিন, যিনি আমাদের কিছুদিন আগে আমাদের এখানে শিক্ষক ছিলেন, এখন প্রাক্তন হয়ে গেছে আর কি, তারও হয়তো কর্মজীবনের খুব দীর্ঘ না হলেও, খুব অল্প হলেও তার কিছু বাস্তব অভিজ্ঞতার কথা আমাদের ছাত্রছাত্রীদের বলবেন আমি আশা করি, এবং তার থেকে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আমি মনে করি। এখন আমি দু একটা কথা বলি আর কি। আসলে আজকে যে এই যে আইন সাবজেক্টটা, এটার কিন্তু কদর একসময় অত বেশি ছিল না। এখন এটার যে বাস্তবতা এবং এটার যে উজ্জ্বল ভবিষ্যৎ, এটা কিন্তু একসময় ছিল না। আমরা যখন ছাত্র ছিলাম প্রায় 50-55 বছর আগে, তখনকার কথা আমি বলছি, তখন কিন্তু এই ল পড়ার জন্য কিংবা গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা অত বেশি উৎসুক ছিল না। সাধারণত ল কলেজগুলায় ইভিনিং এ তোমার ল ক্লাসগুলো হতো। ইভেন বিশ্ববিদ্যালয়েও ল ক্লাসগুলা ইভিনিং এ হতো। কখনো এইরকম এখন যে অনার্স ডিগ্রি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইমারি বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে, এটা কিন্তু তখন ছিল না। আর তখন এই ল পড়তে গেলে তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগতো, সেটা হচ্ছে যে কোনো বিষয় হোক, সে যদি গ্র্যাজুয়েট কোনোভাবে যদি পাশ করে বের হতো, তাহলে সে ল পড়তে পারতো। এখনো সেইটা কিন্তু প্রচলিত আছে বিভিন্ন ল কলেজগুলা, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলা এখন আর ওইটা নেই। বিশ্ববিদ্যালয়গুলো এখন লর অনার্স কোর্স খুলেছে, কিন্তু ওই ট্রেডিশনাল যে লয়ের কোর্সগুলো এখনো কিন্তু ওটা চালু আছে, ওটা বিভিন্ন কলেজগুলায় দিয়ে আসছে। তবে আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতার কথা আমি বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে এনএক্স বিল্ডিংটা এখন, যেখানে ল ডিপার্টমেন্ট, ওখানে কিন্তু আমি যখন ছাত্র ছিলাম তখন ওই এনএক্স বিল্ডিং এই বিকালের দিকে, সন্ধ্যার দিকে বয়স্ক ছাত্ররা আসতো, শিক্ষকরা আসতো পড়াতে। আমি যেহেতু আইএসআরটি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইএসআরটি, অনেকে জানেন হয়তো, ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেনিং, ওইটার আমি রিসার্চ অ্যাসোসিয়েট ছিলাম। ওটা মানে তখন লেকচারার পদের ইকুইভ্যালেন্ট ছিল ওটা, রিসার্চ অ্যাসোসিয়েট। আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ওখানে ছিলাম। এবং আমাদের ওখানে তখন ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হতো, আর কিছু সার্টিফিকেট কোর্স দেওয়া হতো। এই কোর্সগুলোও কিন্তু বিকালেই হতো। কাজে ওই সময় আমিও বিকালে আসতাম, তারাও বিকালে আসতো, তাদের সাথে আমার একটা ইন্টারেকশন হতো, অনেকের সাথে কথাবার্তা বলতাম ছাত্র শিক্ষকদের। যদিও আমি তখন খুব ইয়াং, কেবল জয়েন করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, যাই তখন তাদের সাথে মাঝে মধ্যে আমার কথাবার্তা হতো। এই হলো আমার অভিজ্ঞতা মোটামুটি। আর এরপরে আমি আর কিছু জিনিস আমি বলছি আপনাদের। আমি 2001 সালে আমি কানাডাতে ভিজিটিং গেছিলাম। ওই সময় কিন্তু কানাডাতে
ল ছিল চাকরির ক্ষেত্রে 1 নাম্বার ওই সময়। লতে চাকরির ক্ষেত্রে 1 নাম্বার ছিল, আর 2 নম্বর ছিল এমবিবিএস ডিগ্রি। এই ইন্টারেস্টিং হচ্ছে এই দুটা পড়তেই কিন্তু ওখানে আমাদের দেশে যেভাবে ইন্টারমিডিয়েট পাস করেই তোমার ল পড়া যায়, এখন অনার্স করা যায়, কিংবা ইন্টারমিডিয়েট পাস করে এমবিবিএস করা যায়, দুটাই প্রফেশনাল কোর্স আমরা জানি, কিন্তু কোনোটাই কিন্তু কানাডাতে তোমার অনার্স মানে ইন্টারমিডিয়েট পাস করে অথবা 12 ক্লাস পাস করে কিন্তু পড়া যেত না। ল পাস করতে হলে, ল পড়তে হলে তাকে মিনিমাম অনার্স ডিগ্রি লাগবে। অনার্স শুধু অনার্স হলে হবে না, তাকে ভালো রেজাল্ট করতে হবে। দুটার জন্য এমবিবিএস এবং ল দুটা পড়তে গেলেই অনার্সে ভালো ডিগ্রি যদি থাকে, ভালো গ্রেড যদি পাওয়া যায়, তাহলে ল পড়তে পারতো। সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তার অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজেও কিন্তু লটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, ল সাবজেক্টটা, এবং খুব দামি সাবজেক্ট। এই স্পেশালি আমি নর্থ আমেরিকার কথা বলছি, দামি সাবজেক্ট। এবং আমাদের দেশের সাথে কিছুটা মেল আমি খুঁজে পাই, যা ওখানে যেমন অনার্স পাস করে ল পড়তে হয়, আমাদের দেশেও কিন্তু আগে থেকে যে প্রভিশন যে আসছে সেটা গ্রাজুয়েশন, মিনিমাম গ্রাজুয়েট হয়ে ল পড়া যেত, এখনো ওইটা চালু আছে। কাজেই সেই হিসাবে কিছুটা সামঞ্জস্য আছে। আর এমবিবিএস এর সাথে কিছুটা কিন্তু বেশ কিছু মিল আছে এই জন্য বলছি দুটাই প্রফেশনাল ডিগ্রি। দুটার জন্যই যেমন এমবিবিএস এর জন্য তোমার বিএম এবং ডিসি তোমারই লাগে, অনুমোদন লাগে, সেরকম তোমার লরও কিন্তু একজনকে এটা রেজিস্ট্রেশন করতে তোমার বার কাউন্সিল অনুমোদন লাগে। আর লতেও যেমন তোমার প্র্যাকটিস করা যায়, প্রাইভেট প্র্যাকটিস করা যায়, তোমার এরা এই ডাক্তারিতে যেমন তোমার চেম্বার খোলা যায়, লতেও কিন্তু এখন চেম্বার খুলে অনেকেই বিকালে বসে প্র্যাকটিস করে। তাছাড়া লতে ফার্ম আছে, ল ফার্মে অনেকেই চাকরির স্কোপ আছে, প্রচুর স্কোপ আছে, ল ফার্মে কাজ করার স্কোপ আছে ল ফার্ম গুলা। একসময় আমরা তখন আমরা মনে করতাম যে উকিল হলেই তাদের প্র্যাকটিস করতে হবে, তাদের তারা উকিল মানে তাদের এই তোমার মামলা মোকদ্দমা উঠবে, সেখানে তারা লয়ার হিসাবে কাজ করবে, মেনলি হাইকোর্ট জজ করে তারা কাজ করবে, এই একটাই প্রফেশন হিসাবে আমরা তখন জানতাম। আর ওই কিছু ফার্ম ছিল, কিন্তু এখন কিন্তু ওইটা আর নাই। এখন কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কনসেপ্ট চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে ল এখন এত ব্যাপকভাবে লয়ের হয়েছে, প্রসার হয়েছে, এটার প্রয়োগ এত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখন লয়ের প্রয়োগ দেখা যায়। আমরা আসলে ল বলতে কি বুঝি? আমরা ল বলতে আমরা বুঝতাম যে কিছু নিয়ম কানুন যেগুলো মানুষকে আসলে সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করার জন্য যেসব নিয়ম কানুনগুলো চলা দরকার, সেইগুলা নিয়েই ডিল করে। কিন্তু এখন কিন্তু আর সেই শুধু মানুষের ভিতরে এটা সীমাবদ্ধ নাই। আজকে শুধু মানুষ নয়, যে কোনো হিউম্যান বিংস, আমরা প্রাণী জগৎ ইভেন প্রকৃতি নিয়েও কিন্তু লয়ের বিভিন্ন শাখা খুলে আছে এবং লয়ের উপর স্পেশালাইজ শিক্ষা গ্রহণ করছে। কাজে লয়ের প্রসার কিন্তু অনেক। এখন ল চাকরি এত ব্যাপক যে অন্য যে কোনো সাবজেক্টের সে লয়ের চাকরি প্রচুর সুযোগ সুবিধা আছে। কাজেই এখন আমাদের ছাত্রদের গোল কি? যে কেউ ইন্টারমিডিয়েট পাস করার পরে তার প্রথম টার্গেট কি? তার প্রথম কেরিয়ার ধাপটা কি? সে একটা ভালো সাবজেক্ট পড়তে চায়। কাজেই তোমরা যারা অলরেডি তোমরা কেরিয়ার কিন্তু অলরেডি তোমরা সিলেক্ট করে ফেলছো। আসল যেটা মূল যেটা সেটা কিন্তু তোমরা মূল কেরিয়ারে কিন্তু তোমরা ঢুকে গেছো, তোমরা অলরেডি ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো। কাজেই কেরিয়ার তোমরা ঠিক করে ফেলছো। এখন তোমাদের গোল ঠিক করতে হবে, তোমরা কি করবে। আসলে গোল ঠিক করতে গেলে তো তোমার এই যে আমি বললাম অনেক, এখন তোমাদের স্কোপ প্রচুর। লয়ের ক্রাইমসে যাও তুমি, ইনভায়রনমেন্টালে যাও তুমি, এডুকেশনে যাও তুমি, ইনকাম ট্যাক্সে যাও তুমি, তারপর তোমার কর্পোরেটে যাও। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন লয়ার থাকা আছে যিনি আমাদের বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস করে। কাজে লয়ের কিন্তু ব্যাপক চাকরির স্কোপ আছে, অনেক চাকরির স্কোপ, যেটা আগে কিন্তু এইভাবে ছিল না। এটার স্কোপ দিন দিন বেড়ে যাচ্ছে। কাজে তোমরা যারা লতে ভর্তি হয়েছো, যারা চুজ করেছো, আমি মনে করি যে তোমরা খুবই ভাগ্যবান এবং তোমরা খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। কাজেই আমি আর অনেক কথা বলে ফেললাম। যাই হোক, আমি আর বিশেষ কথা বলতে চাই না, কারণ আমার পরে মুখ্য আলোচক আছে, তারপর তোমার আলোচক আছে, এরা অনেক কথা বলবে তোমাদের
তোমরা কি করে তোমাদের গোল অ্যাচিভ করতে পারবে, গোল তোমরা ভবিষ্যতে কিভাবে তোমরা কোন সাবজেক্ট পড়বে, কোন সাবজেক্টও তোমরা নিয়েই ফেলছো, কোন বিষয় বিশেষজ্ঞ হবে, কোনটা নিয়ে তোমরা চাকরি করবে, সেটা একটা নির্ধারণ তোমাদের করতে হবে। হয়তো সেটার একটা দিক নির্দেশন আজকে আমাদের যে আলোচকরা আছে এবং আমাদের মুখ্য আলোচক এবং আলোচক যারা আছেন ওরা তোমাকে পথ নির্দেশনা করবে। আর তোমাদের আজকের এই তোমার সেমিনার সফলতা কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করছি সবাই তোমরা সুস্থ থাকবে। এখন যে আমরা যে একটা বিপদের ভিতর দিয়ে পৃথিবী চলছে, এটা কবে কাটবে আমরা জানি না। হয়তো এটা যদি অচিরে কেটে যায় আমরা আবার সবাই একত্র হবো, আমরা আশা করছি সবাই একত্র হবো তাড়াতাড়ি। জানি না, এখন অনিশ্চয়তা সবকিছুর ভিতরে অনিশ্চয়তা। কেউ এই যে বর্তমান যে প্যান্ডামিক যেটা আসছে এটা নিয়ে কেউ কোনো রকম ভবিষ্যৎবাণী করতে পারছে না। সবকিছুই আমাদের এখন এক উপরওয়ালাই জানে এখন কবে আমরা এখান থেকে মুক্তি পাবো। আমরা অনেক গর্ব করি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু আবিষ্কার করছি, অনেক টেকনোলজি ডেভেলপ করছি, কিন্তু সামান্য একটা অদৃশ্য ছোট্ট একটা জীবাণুকে আমরা মোকাবেলা করতে পারছি না, একটা ব্যাকটেরিয়াকে আমরা মোকাবেলা করতে পারছি। কারণ আমরা কত অসহায়। এই যে লোকগুলো প্রত্যেকদিন নাম করা লোকগুলো মারা যাচ্ছে, আমাদের কত কত মান্যগণ্য লোক আমাদের মারা যাচ্ছে, কত রাজনীতিবিদ শিক্ষাবিদ মারা যাচ্ছে। এই যে কালকে আমাদের একজন কবরী, আমাদের সময় নায়িকা, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন এসে নায়িকা হিসাবে প্রথমটা ছবি আমরা দেখলাম, কালকে মারা গেছে। কাজেই খুব দুঃসময় যাচ্ছে আমার মানব সমাজে, মানব জাতির, সারা বিশ্বের মানব জাতির খুব একটা দুঃসময় কিন্তু এখন যাচ্ছে। আমি জানি না আমাদের পরিত্রাণ কবে হবে, জানি না। কেউ বলতেছে বেশ দীর্ঘদিন লাগবে এটা থেকে মুক্তি পেতে। যে কতগুলো প্যান্ডামিক আছে সবগুলো প্যান্ডামিক কিন্তু খুব তাড়াতাড়ি যায়নি, সবগুলাকেই যেতেই সময় লেগেছে। কাজে আমরা চাইবো, আমরা প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক এবং সবাই নিরাপদে থাকুক, এই কামনা করে আজকের এই ভার্চুয়াল সেমিনারের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপাচার্য মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা জানি আইন বিষয়টি একাডেমিক ও পেশাগতভাবে বহুমাত্রিক একটি বিষয়। কর্মক্ষেত্রে আইনের রয়েছে বহুবিধ ধারা, আর তাই আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ সাধন ও ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের জন্য আয়োজন করা হয়েছে আজকের এই ওয়েবিনারে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা প্রবেশ করছি মূল আলোচনায়। এ পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই ওয়েবিনারের বিশেষ অতিথি ও প্রধান আলোচক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর, এলকপের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব তাপসকান্তি বল মহোদয়। নমস্কার সকলকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য, সবাইকে আমার প্রণাম, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এবং একই সাথে মাহে রমজানের শুভেচ্ছা একই সাথে। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আইন বিভাগকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে নীলাদ্রি আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য নীলাদ্রিকেও ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় উপাচার্য মহোদয় যে সুন্দরভাবে আইনের যে শিক্ষা এবং আইনের শিক্ষার যে ব্যাপকতা, সেই ব্যাপকতার বর্তমান এবং অতীতের যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন, এটি বোধহয় প্রত্যেক আইনের ছাত্রের জন্যই হৃদয়ঙ্গম করা খুবই প্রয়োজন। এর কারণটি হচ্ছে যে আইন কিন্তু সবসময়ই আইন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে যারাই আইন শিখেছেন তারাই আইন প্রণয়নের যে প্রক্রিয়া, সেই আইন প্রণয়নের প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। আমরা আমাদের বাংলাদেশের শুধু না, যদি আমরা ব্রিটিশ ভারতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে ব্রিটিশ আমলে, তার পরবর্তীতে পাকিস্তান আমলে এবং এরপরে যখন বাংলাদেশ হয়েছে, সর্বক্ষেত্রেই যারা আইন শিক্ষায় রত ছিলেন বা আইন পেশায় নিয়োজিত ছিলেন, তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু
আমাদের বাংলাদেশের সংবিধান। আমাদের বাংলাদেশের সংবিধান হওয়ার আগে আমরা জানি যে যখন সংবিধান ছিল না তখন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্র এবং পরবর্তীতে আমাদের যে সংবিধানের প্রস্তাবনা সবকিছুতেই কিন্তু আসলে আইনের ছাত্র এবং যারা আইনজীবী তাদের সাথে যারা রাজনীতিবিদ ছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু ভূমিকা রয়েছে। এই বক্তব্যের এই অবস্থানে এসে আমাকে স্মরণ করতেই হবে বাংলাদেশের জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি না থাকলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। এবং প্রসঙ্গক্রমে বলতেই হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ছাত্র ছিলেন এবং তিনি কিন্তু সেখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শ্রমিকদের বা কর্মচারীদের যে অধিকার সেই অধিকার দিতে তখনকার পাকিস্তানি সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করাতেই তিনি কিন্তু তার ছাত্রত্ব বাতিল করেন নিজে থেকেই প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ স্বরূপ। এবং এই আইনের ছাত্র থাকাকালীন সময়েই কিন্তু বঙ্গবন্ধু অনুধাবন করেন যে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন এবং সেই আন্দোলন তিনি 1947-1948 সালে করেন এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখি যে 1952 সালে এসে এটি একটি বড় আন্দোলনের রূপ ধারণ করে এবং 1952 সালেও সেই ভাষা আন্দোলনে আমরা রফিক, শফিক, জব্বার সবাইকে আমরা হারিয়েছি এবং এটাই বোধহয় একমাত্র ঘটনা যেখানে দেখা যায় যে ভাষার জন্য শহীদ হয়েছেন। এই ঘটনাগুলো বলার মুখ্য কারণ হচ্ছে যে এই আমরা যখনই এই বাংলাদেশের স্বাধীনতার সাথে যারা জড়িত, যেসব নামগুলো জড়িত, শেরে বাংলা ফজলুল হক তিনি একজন আইনজীবী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনিও আইনের ছাত্র, বঙ্গবন্ধুর কথা তো বললামই, তার সাথে যারাই এর পরে ধারাবাহিকভাবে জড়িত হয়েছেন প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমি বলবো যে নামগুলোকে আমরা আজকাল পাঠ্যপুস্তকে আমরা পড়ি, তারা কোনো না কোনো ভাবে আইনের শিক্ষার সাথে জড়িত ছিলেন এবং আইন প্রণয়নের সাথে জড়িত ছিলেন। এই কথার পরে এসে আমাদের স্বাধীনতা উত্তরকালে আমরা দেখতে পাই যে বাংলাদেশে শুধুমাত্র 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সুযোগ ছিল, বিশেষ করে অনার্স পড়ার সুযোগ ছিল। যেভাবে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন যে এই 4টি বিশ্ববিদ্যালয় বাদে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শুধুমাত্র রাত্রিকালীন যে শিক্ষা সেই শিক্ষার সুযোগ ছিল এবং আইনের বিভিন্ন কলেজ, সেই কলেজগুলোতে আইন পড়ার সুযোগ ছিল। পরবর্তীতে আমরা দেখি যে সেই আইনের শিক্ষার বিস্তৃতি লাভ করে এবং পরবর্তীতে যখন বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যখন বিস্তার লাভ করে তখন আইন শিক্ষাও প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ ছড়িয়ে যায় এবং এখন প্রায় প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইন রয়েছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আইন রয়েছে। এর মূল কারণটি হচ্ছে যে যেভাবে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন যে প্রায় সর্বক্ষেত্রে কিন্তু আমাদের আইনের এবং বিশেষ করে পলিসি, সেই পলিসির কিন্তু একটি নীতিমালা, সেই নীতিমালার কিন্তু একটি ব্যবহার রয়েছে, যে কারণে আইন জানা যিনি কর্মী বা বিশেষজ্ঞ তাদের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। আইনের ছাত্ররা যেমন অন্যান্য পেশার সাথে জড়িত হতে পারে, যেমন তারা বিসিএস পরীক্ষা দিয়ে কিন্তু তারা সরকারের যে কোনো সেক্টরে কাজ করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদম শুরু করে যদি আমরা প্রত্যেকটা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বলি, প্রত্যেকটা জায়গাতেই তারা যেমন অন্যান্য ছাত্রদের মতন চাকরি করার সুযোগ তাদের রয়েছে, একই সাথে তাদের জন্য বিশেষায়িত সুযোগ রয়েছে। সেটি হচ্ছে জুডিশিয়ারিতে তারা পরীক্ষা দিতে পারে এবং জুডিশিয়াল সার্ভিসে তারা যোগদান করতে পারে। বাংলাদেশ সরকার ভবিষ্যতে চিন্তা ভাবনা করছে যে রাষ্ট্রপক্ষের যে উকিল, যাদেরকে আমরা প্রসিকিউটর বলি, এই প্রসিকিউটরের নিয়োগটাও হয়তো বা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তারা শুরু করবে। তখন আইনের ছাত্রদের জন্য সরকারি চাকরি পাওয়া বা প্রসিকিউটর হওয়ার রাস্তাও আরো প্রসারিত হবে, তারা আরো বেশি করে সেখানে কাজ করতে পারবে। এর পাশাপাশি আইনের ছাত্রদের ক্ষেত্রে যে চাকরিগুলো, যদি আমরা একেবারেই বলি যে চাকরিগুলো আসলে শুধুমাত্রই আইনের ছাত্ররাই হয়তো করতে পারবে, সেই ধরনের চাকরির কথা বলতে গেলে প্রথমেই আসবে তারা অবশ্যই আইনের শিক্ষা প্রক্রিয়ার সাথে তারা জড়িত হতে পারবে। আইনের শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে তারা জড়িত হয়ে সেখানে তারা শিক্ষকতা করবেন, তারা অবশ্যই সেখানে একটি রেজাল্টের বড় ভূমিকা রয়েছে।
সেই রেজাল্টের ভূমিকায় তারা উত্তীর্ণ হয়ে তারা সেখানে আইনের শিক্ষক হবেন এবং আইনের শিক্ষক হয়ে তারা বিশেষায়িত ডিগ্রি লাভ করবেন, পিএইচডি করবেন এবং তারা তাদের যে শিক্ষার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতায় নিজেদেরকে একদম চির শিখরে নিয়ে যাওয়ার সুযোগ তাদের রয়েছে। আমাদের মাননীয় উপাচার্য মহোদয় যেটি বলেছেন যে আইনের ছাত্রদের জন্য সবচেয়ে বড় ব্যাপক যে জায়গাটির জন্য আমি সবসময় আসলে বলতে পারি যে একেবারে বাংলায় বলতে গেলে যে আমি সবসময় ওকালতি করি, সেই জায়গাটা হচ্ছে যে অ্যাডভোকেট হওয়া বা উকিল হওয়া। সেই জায়গাটি সবচেয়ে বড় একটি জায়গা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা বলেই আমি মনে করি। কারণ বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেই আর্থসামাজিক অবস্থাতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মানুষের পক্ষে আইনের যে শাসন, সেই আইনের শাসনের কাছে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি খুবই ব্যয়সাধ্য হওয়ার কারণে তাদের পক্ষে সেটি অ্যাভেল করা বা সেটি অর্জন করার ক্ষেত্রে তাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেখানে একজন আইনজীবী, যিনি ভালো আইনজীবী, সেই ভালো আইনজীবী বলতে কি বোঝায় সেই কথাটিতে আমি আসছি, কিন্তু সেই ভালো আইনজীবী বলতে যা বোঝায়, সেই ভালো আইনজীবী যদি স্বল্প মূল্যে একটু আইনি সেবা প্রদান করেন, আইনি উপদেশ প্রদান করেন, তাহলেই কিন্তু দেখা যাবে যে যারা আমাদের দরিদ্র বা দরিদ্র সীমানার নিচে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এটি অনেক বড় একটি সাহায্য হবে। বাংলাদেশ সরকার এই মুহূর্তে লিগ্যাল এইডের ব্যবস্থা করেছেন এবং তোমরা যারা আইনের ছাত্র নিয়মিত গবেষণা করছো তোমরা জানো যে প্রতিটি 64টি জেলায় এই মুহূর্তে লিগ্যাল এইড অফিস রয়েছে। তাদের ফোন নাম্বার অনলাইনে পাওয়া যায়। যে কাউকে তোমরা বলতে পারো যে সেই নাম্বারে ফোন করে তারা বিনামূল্যে আইনি সেবা গ্রহণ করতে পারেন। এমনকি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের জন্য কিন্তু লিগ্যাল এইড এর ব্যবস্থা বাংলাদেশ সরকার করেছে। এই পরিপ্রেক্ষিতে ভালো আইনজীবী বলতে যে কথাটি আমি বলেছিলাম, সেই কথাটি বলতে আমি বোঝাচ্ছি যিনি আইনের শাসন এবং একই সাথে রুল অফ ল, তোমরা জানো যে রুল অফ ল এবং ন্যাচারাল জাস্টিস এই দুটো শব্দকে নিশ্চয়ই তোমরা প্রচুর পরিমাণে ব্যবহার করো এবং প্রচুর পরিমাণ প্রতিদিনই শুনে থাকো। এই দুটো শব্দ বলতে আমরা বুঝাই যে যিনি আইনজীবী তিনি উভয় পক্ষকে, একটি মামলা বা একটি সমস্যার তো দুটো পক্ষ থাকে, তাদের দুই পক্ষকেই সমপরিমাণ নোটিশ প্রদান করবেন এবং নোটিশ প্রদান করে দুই পক্ষকে নিয়ে তিনি আদালতের বাইরেও বসার চেষ্টা করে সমাধানটি করার চেষ্টা করবেন এবং এই সমাধানটি তিনি করবেন আইনের আলোকে, যাতে খুবই স্বল্প সময়ের মধ্যে স্বল্প মূল্যে একটি সমস্যার সমাধান করা সম্ভব হয়। যিনি সিআরপিসি, সিপিসি এগুলোকে আমরা বলি প্রসিডিউরাল ল, যিনি এই প্রসিডিউরাল ল সম্পর্কে খুব সাউন্ড ধারণা রাখবেন, খুবই ভালো ধারণা থাকবে তার, এবং একই সাথে সাবস্ট্যান্টিভ ল অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি, তারপরে আমাদের যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এই ধরনের যে সাবস্ট্যান্টিভ ল গুলো রয়েছে এই সাবস্ট্যান্টিভ ল গুলো সম্পর্কেও তিনি জানবেন, কারণ সাবস্ট্যান্টিভ লকেই প্রয়োগ করতে হয় প্রসিডিউরাল ল এর মাধ্যমে। সুতরাং তিনিই ভালো আইনজীবী যিনি দুটো আইন সম্পর্কেই সমানভাবে জানেন। ট্রায়াল লয়ারিং অথবা যেটাকে আমরা বলি যে যখন আমাদের আইনের বিচার শুরু হচ্ছে তখন এক্সামিনেশন ইন চিফ এবং ক্রস এক্সামিনেশন অর্থাৎ জেরা এবং জবানবন্দি গ্রহণ এবং জেরা সম্পাদন, এটি খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। এই ব্যাপারে একজন ছাত্রকে কিন্তু ছাত্র অবস্থায় থেকেই এটা জানার চেষ্টা করতে হবে যদি তাদের টার্গেট থাকে যে তারা আইনজীবী হবেন, এবং সেই শিক্ষাটি তারা মূলত আইনের যে প্রায়োগিক যে বিষয় যেমন ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন তাতে তারা ভালোভাবে শিখবেন এবং সেই বিষয়গুলো আজকাল প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে অত্যন্ত মনোযোগ দিচ্ছেন বলেই আমি জানি। সুতরাং সেই জায়গাটিতে আসতে হবে। একজন অ্যাডভোকেটকে কিন্তু শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই তাদেরকে লার্নেড বলা হয়। পৃথিবীর অন্য কোনো প্রফেশনের ব্যক্তিত্বকে কিন্তু আর লার্নেড বলার সুযোগ নাই। এই লার্নেড বলা হয় কারণ হচ্ছে যখন একটা আদালতে যখন সওয়াল জবাব এবং যখন সামিং আপ হয় তখন কিন্তু একজন আইনজীবীকে প্রায় সর্ববিষয়েই জ্ঞান ধারণ করতে হয়। যখন তিনি মার্ডার কেস নিয়ে আলোচনা করছেন তখন তাকে মেডিকেল জুরিসপ্রুডেন্স নিয়ে জানতে হবে। যখন তিনি জমি জমার বিষয় নিয়ে কথা বলছেন তখন তাকে জমি জমার মাপ যোগ সম্পর্কে জানতে হবে। যখন তিনি কোনো রিয়েল এস্টেট নিয়ে কথা বলছেন তখন তাকে অবশ্যই রিয়েল এস্টেটের যে বিষয়গুলো, কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল যে ব্যাপার
সেগুলো সম্পর্কে তার সম্যক ধারণা থাকতে হবে, কারণ এই ধারণাগুলোকে তাকে পড়ে অনুধাবন করে তাকে কোর্টের সামনে উপস্থাপন করতে হবে। এবং একজন ভালো আইনজীবী হওয়ার আমি বলবো যে আরেকটি উপায় হচ্ছে ভালো উপস্থাপন পদ্ধতি। কিভাবে সুন্দর বাংলা বা সুন্দর ইংরেজি উপস্থাপনের মাধ্যমে সেই কাজটি করা যায়, সেটিও ছাত্র অবস্থা থেকে রপ্ত করাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। এর পাশাপাশি সুতরাং একজন ভালো আইনজীবী যিনি হতে চান তাকে অবশ্যই বেশ কয়েকটি গুণের অধিকারী হতে হবে। সেই গুণগুলোর একটি হচ্ছে তাদেরকে খুব ভালো শ্রোতা হতে হবে, কারণ আপনার কাছে যখন একজন মক্কেল আসবে, তিনি যখন তার প্রবলেম গুলো বলবে, তখন যতটা সময় নিয়ে তিনি বলুন না কেন আপনাকে সেগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পড়তে হবে, অর্থাৎ একজন আইনজীবী কাছে যখন ক্লায়েন্ট এসে আপনাকে প্রচুর পরিমাণ কাগজ দলিল দস্তাবেজ দেবে, তখন আইনের পাশাপাশি সেই দলিল দস্তাবেজ গুলো কিন্তু আপনাকে পড়তে হবে এবং সেই বিষয়ে আরো সম্যক জ্ঞানের জন্য, যেমন যদি রিয়েল এস্টেট বিষয় হয় তাহলে অবশ্যই আপনাকে আর্কিটেকচার সম্পর্কেও কিছুটা ধারণা রাখতে হবে। একই সাথে আপনাকে লিখতে জানতে হবে। ড্রাফটিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একজন আইনজীবীর জন্য, একজন আইনের ছাত্রের জন্য ড্রাফটিং স্কিলের চেয়ে বড় কোনো স্কিল আমি মনে করি যে হতে পারে না। কারণ অনেক সময় আমরা আইনজীবীরা কোর্টে উপস্থিত থাকতে পারি না, কিন্তু তখন একজন বিচারকের সামনে কিন্তু আমাদের দরখাস্তটি থাকে এবং তিনি কিন্তু আমাদের দরখাস্তটি পড়েই যে ফ্যাক্ট এবং যে ল সেই সম্পর্কে ধারণা লাভ করেন এবং সেই ধারণার ভিত্তিতেই তিনি অনেক সময় কিন্তু আদেশ দিয়ে থাকেন। সুতরাং আমাদেরকে ড্রাফটিং স্কিল আমাদেরকে অর্জন করতে হবে। একটি বিষয়ে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আমরা প্র্যাকটিসে থাকি আর আমরা জজিওতে থাকি, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই ম্যাটার অফ ফ্যাক্ট সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। কজ অফ অ্যাকশন সম্পর্কে আমাদের সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকতে হবে যে কজ অফ অ্যাকশন এটি কোন তারিখ থেকে শুরু হচ্ছে, কোন সময় থেকে শুরু হচ্ছে, এটি আমাদেরকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। আমি খুবই সৌভাগ্যবান যে আমি ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের অনারেবল জাস্টিস মিস্টার ওয়াহাব সাহেব আমাদেরকে ক্লাস নিয়েছিলেন। তিনি তখন আইনজীবী ছিলেন। তিনি আমাদের ক্লাস নেওয়ার সময় তিনি বারবার বলেছেন কজ অফ অ্যাকশনের উপরে জোর দেওয়ার কথা। এই কজ অফ অ্যাকশনে ওনার সেই বক্তব্যগুলো আমরা এখনো মনে রেখেছি এবং আমরা সবসময় স্মরণ করি যখনই কোনো আমরা সিভিল বা ক্রিমিনাল মামলা নিয়ে যে মামলা নিয়েই বসি না কেন, যে কজ অফ অ্যাকশনটা যেন কোনোভাবেই আমরা বিস্তৃত না হই, সবসময় যেন আমাদের কাছে কজ অফ অ্যাকশনটা যেন আমরা মনে থাকে আমাদের। আইন হওয়ার পরেই আমি যেটা বলবো, আমি ব্যক্তিগতভাবে দেখা যায় যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা হিউম্যান রাইটস ডিফেন্ডার অথবা এনজিও অ্যাক্টিভিস্ট বা এনজিও ওয়ার্কার হওয়ার কিন্তু একটি বড় সুযোগ আইনের ছাত্রদের সামনে রয়েছে। এর কারণটি হচ্ছে যে আমাদের পাঠ্যক্রমে আমরা মানবাধিকার বিষয়ে পড়ি। আমরা জানি যে সংবিধানের 2য় এবং 3য় অধ্যায়ে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, বিশেষ করে 3য় অধ্যায়ে যে মৌলিক যে ফান্ডামেন্টাল রাইটস গুলোর কথা বলা হয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি কোনো কারণে ভঙ্গ হয় তাহলে মানবাধিকারের যে লঙ্ঘন ঘটে তা নিয়ে কাজ করে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, অনেক ক্ষেত্রে একজন এনজিও অ্যাক্টিভিস্টও সেই ব্যাপারে কাজ করে। সুতরাং এই সেক্টরটি একটি বড় সেক্টর এবং এই সেক্টরেও কাজ করতে হলে ভাষাগত এবং লেখালেখি করার যে উপরে যে দখল, সেটি অবশ্যই একজন আইনের ছাত্র থাকতে হবে। তার সাথে তাদের গবেষণা করার একটি স্কিল থাকতে হবে, যে তারা ছাত্র অবস্থাতেই কি কি গবেষণা করেছেন সেই গবেষণাগুলো কিন্তু অবশ্যই তাদের চাকরির ক্ষেত্রে তাদের সিভিতে রেজিউমে সেগুলো লেখা থাকলে এবং সেই লেখাগুলো যদি এমপ্লয়ারের কাছে দেয়া হয় তাহলে অবশ্যই এমপ্লয়ার সেগুলো দেখে তাদের যোগ্যতা সম্পর্কে ধারণা পেয়ে থাকেন। ইদানিং বাংলাদেশের থেকে কিন্তু প্রচুর পরিমাণ জাতিসংঘে আইনের ছাত্ররা কাজ পাচ্ছেন। শুধু যে আইনের ছাত্ররা কাজ পাচ্ছেন তাই না, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু জল। সুতরাং এই জাতিসংঘে কাজ পাওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে অনেকেই অনার্স শেষ করেই কিন্তু চাকরি পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন রোহিঙ্গা সমস্যার কারণে জাতিসংঘের চাকরি অনেকটা কক্সবাজার এবং অন্যান্য জায়গা নির্ভর হয়ে যাওয়াতে যারা সেখানে যেতে চাচ্ছেন, যাদের মানবাধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে, ইংলিশ ভাষা এবং বাংলা ভাষা দুটোর উপরে সম্মুখ দখল রয়েছে এবং কম্পিউটার জানেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন, তাদেরকে কিন্তু
অগ্রাধিকার দেয়া হচ্ছে। তার সাথে ছাত্র অবস্থায় যদি তাদের ভলান্টিয়ারিং করার অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা থাকে তাহলেও কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর জুডিশিয়ারি এবং বিসিএস এর কথা আমি বলেছি, যারা জুডিশিয়ারি এবং বিসিএস কে টার্গেট করতে চান যে সেখানেই তারা চাকরি করবেন, তাদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে বাংলা এবং ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়েও ধারণা থাকতে হবে এবং সেগুলো একেবারেই চর্চার মধ্যে থাকতে হবে। অনেকেই আবার অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি আরেকটু ভালোভাবে এই অ্যাডভোকেটিং স্কিলকে অর্জন করার জন্য ব্যারিস্টার অ্যাট ল করে থাকেন। যারা ব্যারিস্টারি করতে চান তাদের ধারণার জন্যই আমি বলতে চাই যে আপনাদেরকে প্রথমত এই অনার্সের পরে আরেকটি অনার্স করতে হবে, সেটিকে আমরা বলি ব্রিটিশ অনার্স। সেই ব্রিটিশ অনার্সটি 2 বছর বা 3 বছরে করা সম্ভব। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে যে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে কিন্তু এটি করা যায়। বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখন রয়েছে যেখানে আপনি ভর্তি হয়ে কিন্তু এই ইংলিশ যে অনার্স কোর্সটি, সেই ইংলিশ অনার্স কোর্সটি শেষ করতে পারেন এবং সেটি করার পরে আপনাকে আবার 9 মাসের একটা ভোকেশনাল কোর্স করতে হবে, যেটাকে আমরা বলি বার ভোকেশনাল কোর্স। সেই বার ভোকেশনাল কোর্সের বা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বলে এখন। বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের শেষে আপনি ইউকেতে 4টি ইন রয়েছে। সেই 4টি ইন অর্থাৎ লিঙ্কনস ইন, গ্রেজ ইন, ইনার টেম্পল এরকম এবং মিডল টেম্পল, এই 4টি ইন রয়েছে। এই 4টি ইনে আপনাকে সদস্য হতে হবে এবং এই 4টি ইনের থেকেই মূলত আপনাকে কল টু দ্য বার দেয়া হবে এবং এই কল টু দ্য বারের সার্টিফিকেটটা পাওয়ার পরেই আপনি নামের আগে ব্যারিস্টার বা পরে আপনি যদি ব্যারিস্টার ল লাগাতে চান সেটি ব্যবহার করতে পারেন। যদিও বাংলাদেশের বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী এটির কিন্তু কোনো গুরুত্ব বাংলাদেশের আদালতে নেই। তবে বাংলাদেশের পলিটিক্সে, বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গায় এটির গুরুত্ব এখনো রয়ে গিয়েছে বলেই আমি বুঝতে পারছি। এরপরে মেকিং এর জায়গায় একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এখন এই পলিসি মেকিং এর জায়গায় তারা 2 ভাবে সুযোগ ব্যবহার করতে পারে। একটি হচ্ছে তারা বলতে পারে যে তারা গবেষক হিসেবে পলিসি মেকিং এর জায়গায় গুরুত্ব রাখতে পারে। তারা সেখানে বাংলাদেশের সরকারের যেসব পলিসি হচ্ছে, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব পলিসিতে তারা অংশগ্রহণ করছে বা তারা পার্লামেন্ট থেকে করা হচ্ছে, সেই পলিসিগুলো নিয়ে আলোচনা করতে পারে, গঠনমূলক আলোচনা, এবং এই আলোচনার মাধ্যমে এই পলিসিগুলোকে আরো উন্নত করা তাদের সুযোগ রয়েছে। তারা যদি সরাসরি সুযোগ লাভ করতে চায় তাহলে আমি মনে করি যে আইনের ছাত্ররা রাজনীতিতেও অংশগ্রহণ করতে পারে। এটা আমি আগেও বলেছি একদম আমার বক্তব্যের শুরুতেই, যে কিভাবে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। এবং সেই রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলেও তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, সংবিধান সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে, কারণ সেই সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে যদি তারা সম্যক ধারণা না জানে তাহলে আসলে তারা ভালো পলিসি মেকার হিসেবে ভূমিকা পালন করতে পারবে না। ইদানিংকালে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনেক আইনের ছাত্র গবেষক হিসেবে কাজ করছেন, তারা ইউএনডিপির গবেষক হিসেবে কাজ করছেন এবং সেখানেও কিন্তু যেটা আমি বলছি যে গবেষণা করতে হলে ইংরেজি বাংলার উপরে দখল থাকতে হবে এবং প্রচুর পরিমাণ পড়াশোনার প্রতি আগ্রহ থাকতে হবে। আর তার সাথে গবেষণা করার যে প্রক্রিয়া সেই সম্পর্কে তাদের অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলে আরো ভালো হয়। সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরেও আমি দেখতে পাচ্ছি যে আইনের ছাত্ররা ইদানিং সাংবাদিকতা করছেন এবং সাংবাদিক হয়েও তারা কিন্তু এই যে গভর্নমেন্টের যেসব পলিসি রয়েছে সেই পলিসিগুলোর খুবই গঠনমূলক সমালোচনা করছেন এবং পলিসিগুলো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রচুর আইনের ছাত্র ইদানিং নিজেদের ব্লগ বা ওয়েব পেজ খুলে তারা ব্লগার হিসেবে কাজ করছেন এবং সেই ব্লগার হিসেবে কাজ করেও কিন্তু তারা একটি উপার্জন করতে পারছেন। আইনের ছাত্রদের দুটো নতুন অ্যাভিনিউ গত প্রায় 10 বছরে খুলে গিয়েছে। একটি আমি বলবো ব্যাংকে, তারা ব্যাংকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কারণ ব্যাংক কোম্পানি যে আইনটি রয়েছে এবং যে নীতিমালা রয়েছে তার সাথে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, সেই নীতিমালাগুলোকে বিশ্লেষণ করার জন্য আসলে আইনের ছাত্রর যে উপযুক্ত আর কেউ নেই বলে ছাত্রদেরকে একটি গুরুত্ব তাদের বেড়ে গিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদেরকে নেওয়া হচ্ছে। একই সাথে
আইনের ছাত্ররা শ্রম আইন সম্পর্কে অবগত আছেন এবং সার্ভিস রুলস তারা জানেন। সেই জন্য হিউম্যান রিসোর্স বিভাগেও, বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগেও কিন্তু তাদেরকে সমান গুরুত্ব দিয়ে তাদেরকে চাকরিতে নেওয়া হচ্ছে। সুতরাং হিউম্যান রিসোর্স বিষয়ে যদি আপনারা নিজেদেরকে বিশেষজ্ঞ করে তুলতে চান, তাহলে শ্রম আইন সম্পর্কে জানতে হবে, সার্ভিস রুলস সম্পর্কে জানতে হবে, এবং একই সাথে বাংলাদেশের বিদ্যমান যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ল সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে। ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, এইখানেও কিন্তু আসলে আইনের ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে অনেক আইনের ছাত্রদেরকে আমি দেখেছি যে তারা আইনের পড়াশোনা শেষ করে একটি MBA ডিগ্রি গ্রহণ করছেন। সেই MBA ডিগ্রির সাহায্যে তারা কিন্তু পরবর্তীতে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কারণ সেখানেও সমস্ত কিছুই আইন দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেই আইনের ব্যাখ্যা বিশেষ করে আইনের ছাত্র তারা আসলে অন্যদের ক্ষেত্রে অনেক সময় আমি মনে করি যে দেয়াটা একটু কঠিন হয়ে যায়। সুতরাং এত কিছু বলার গুরুত্বটা হচ্ছে এই যে আইনের ছাত্রদের যে পরিমাণ অ্যাভিনিউ রয়েছে, সেই পরিমাণ অ্যাভিনিউ কিন্তু অনেক শিক্ষার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই নেই। সুতরাং আপনি যখন আইন পড়ছেন তখন থেকে শুরু করে যখন আপনার প্রাতিষ্ঠানিক পড়া শেষ হচ্ছে, তারপরেও কিন্তু আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা ছাড়া আসলে আইনের ছাত্রের সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে শুধু যে পড়াশোনা চালিয়ে যেতে হবে তা না, তাদেরকে ভালো শ্রোতা হতে হবে, তাদেরকে ভালো বক্তা হতে হবে। সুতরাং সেই স্কিলগুলো তাদেরকে অর্জন করতে হবে, এবং একই সাথে আইন সহ বিভিন্ন পলিসি কিভাবে সংবিধানের আলোকে, আন্তর্জাতিক আইনের আলোকে ব্যাখ্যা করা যায়, সেই স্কিলগুলো তাদেরকে কিন্তু অর্জন করতে হবে। আমার মনে হয় যে আমি অনেকখানি কথা বলে ফেলেছি। তারপরে সর্বশেষ কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্ব আইনের ছাত্রদের, এবং সেই সাংবিধানিক দায়িত্বটা পালন করতে হলে অবশ্যই সংবিধানের পাঠ, সংবিধানের ইতিহাস সম্পর্কে জানা, এবং সংবিধানের বিষয়ে আমাদের সুপ্রিম কোর্টের যে রুলিং গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদেরকে সম্যক ধারণা লাভ করতে হবে। আমি আসলে আমার এই বক্তব্য মাধ্যমেই, এবং একই সাথে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের সবাইকে এই করোনাকালীন সময়ে সুস্থ থাকার আহ্বান জানাবো। আমাদের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে সবাই চলবেন, যাতে আপনি এবং আপনার পরিবার কেউ এই মরণ ব্যাধিতে আক্রান্ত না হন। সবাইকে আবারও শুভ নববর্ষ জানিয়ে, এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং একই সাথে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে আবারও আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। কিন্তু জাস্ট এই মুহূর্তে আমার আরেকটি কথা মনে পড়ে গেল যে রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা খুব ভালো যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগটি হচ্ছে যে রণদা প্রসাদ সাহার যে মামলাটি আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছে, সেই মামলার একজন প্রসিকিউটর আমি। মুখ্য প্রসিকিউটর হিসেবে ভূমিকা পালন করেছেন এখানে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, এবং তার সাথে আমিও ভূমিকা পালন করেছি। বেশ কয়েকটি সাক্ষ্য আমি নিয়েছি এবং আর্গুমেন্টেও সহায়তা করেছি। সুতরাং রণদা প্রসাদ এই আরপিসা বিশ্ববিদ্যালয়ের সাথে, আরপিসার সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমি নিজেকে একাত্ম হয়ে গেছি বলেই আমি মনে করি মামলাটা পরিচালনার জন্য। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পরিচালনার যে পর্ষদ আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যারিস্টার তাপস কান্তি বল মহোদয়কে তার অত্যন্ত তথ্য সমৃদ্ধ ও দিক নির্দেশনামূলক আলোচনার জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব। তাপস স্যার, আপনাকে একটু প্রশ্ন করবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আইন ও মানবাধিকার বিভাগের 21তম ব্যাচের শিক্ষার্থী নিলয় ইসলামকে। নিলয় ইসলাম কি অনলাইনে আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। ওকে নিলয় ইসলাম, আপনি আপনার প্রশ্ন কি করেন? জি স্যার। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার,
আমরা লয়াররা কেন জেনে শুনে একজন মার্ডারারকে ডিফেন্স করি, এবং আমাদের লয়ার হিসেবে কেমন প্রিন্সিপাল ফলো করা উচিত স্যার? থ্যাংক ইউ স্যার। আমি কি প্রশ্নগুলো নিয়ে নিতে পারি আগে, তারপরে একসাথে জবাব দিলাম? আচ্ছা, তারপর স্যার আপনি কি একসাথে সব প্রশ্ন উত্তরগুলো দিবেন? আমার মনে হয় সেটা ভালো হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার পরবর্তী প্রশ্নকর্তাকে ডেকে নিচ্ছি। 21তম ব্যাচ থেকে নাবিলা নওশিন, আপনি আপনার প্রশ্নটি রাখতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমরা কি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স করে বারেট ল করতে পারবো, বা অনার্স কমপ্লিট করার পরে বারেট ল করার জন্য আমাদের কি কি করতে হবে? জি, ধন্যবাদ। ধন্যবাদ নাবিলা নওশিনকে। পরবর্তী প্রশ্নকর্তা হিসেবে ডেকে নিচ্ছি আমাদের আইন ও মানবাধিকার বিভাগের 17তম ব্যাচ থেকে তৌহিদুর রহমান আকাশকে। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের এই বার কাউন্সিল পরীক্ষার পরবর্তীতে কি ট্যাক্স লয়ার হওয়া যাবে, নাকি আমাদের ট্যাক্স লয়ার হওয়ার প্রক্রিয়াটা আমাদের কি অ্যাকচুয়ালি, সেটা আমি জানতে চাচ্ছিলাম। আকাশ, আপনার প্রশ্নটা যদি একটু আরেকবার বলেন প্লিজ। আচ্ছা আকাশ, আবার একটু প্রশ্নটা রাখবেন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে ট্যাক্স লয়ার হওয়ার প্রক্রিয়াটি কি? বার কাউন্সিল পাশ করে কি ট্যাক্স লয়ার হতে হয়, নাকি এইভাবে হওয়া যায় অন্য কোনো উপায়, সেটি জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ তৌহিদুর রহমান আকাশ। পরবর্তী প্রশ্নকর্তা হিসেবে ডেকে নিচ্ছি নওশবা ছোয়াকে, ত্রয়োদশ ব্যাচ থেকে। ধন্যবাদ স্যার, আমি নওশবা ছোয়া। গ্রিটিংস এন্ড স্যালুটেশন টু আওয়ার অনারেবল গেস্ট। আমার কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ স্কিলস এন্ড স্ট্রেংথ ডু ইউ নিড টু বি আ গুড লয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ নওশবা ছোয়াকে। পরবর্তী প্রশ্নকর্তা হিসেবে ডেকে নিচ্ছি আমাদের 100তম ব্যাচ থেকে সুবর্ণ আক্তারকে। সুবর্ণ আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা একটু আনমিউট করে আপনি প্রশ্নটি করেন। ওকে, সুবর্ণ আক্তারের মনে হয় কোনো যান্ত্রিক ত্রুটি। পরবর্তী প্রশ্নকর্তা হিসেবে আমরা ডেকে নিচ্ছি নিহাল খানকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের 14তম ব্যাচ থেকে নিহাল খান। আচ্ছা, নিহাল খান কি শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা সর্বশেষ প্রশ্নকর্তা হিসেবে ডেকে নিচ্ছি আইন ও মানবাধিকার বিভাগের 8ম ব্যাচের শিক্ষার্থী উদয় সাহাকে। ধন্যবাদ স্যার। স্যার, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের আইন ও মানবাধিকার বিভাগ থেকে যারা পাশ করে বের হন বা যারা লয়ার, তাদেরকে বিজ্ঞ বলা হয়, এবং তাদের পেশাটা অ্যাকচুয়ালি একটা সম্মানজনক একটা পেশা। একই সাথে তাদের অনেককে সেবা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু তারপরেও আমরা যে জিনিসটা দেখতে পাই যে অ্যাকচুয়ালি এই লয়ার্সদেরকে পর্যাপ্ত সম্মানটা সব জায়গাতে দেওয়া হয় না। কিছু ক্ষেত্রে মানুষ বকা দিয়েও নামটা উচ্চারণ করে। তো স্যার, একটা ছেলে যখন 4 বছর এলএলবি পাশ করলো, তারপর একটা দীর্ঘ সময়ের পরীক্ষার পরে সে সনদ পেল, তারপর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেল বা স্বতন্ত্র হওয়ার সুযোগ পেল। তারপরে স্যার তার এথিক্যালিটিটা গ্রো করার জন্য একটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে স্যার একজন ভালো লয়ার হতে গেলে বা শুরুর দিকে
তার তো ওই রকম এথিক্যালিটিটা নিয়ে এবং একই সাথে ফ্যামিলির বার্ডেনটা নিয়ে যে তাকে ইনকামও করতে হবে, তার এথিক্যালিটিটাও ঠিক রাখতে হবে। আমার মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে স্যার যে একই সাথে এই জিনিসটা কিভাবে সম্ভব এবং সে শুরুর দিকে এই স্ট্রাগলটাকে কিভাবে ডিল করতে পারে স্যার, এই ব্যাপারে যদি একটু বলতেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমার মনে হয় যে আমি একটু একটা একটা করে প্রশ্নটা করি। বেসিক্যালি হৃদয় এবং উদয়ের নামেও মিল আছে, প্রশ্নেও মিল আছে। হৃদয় এবং উদয়ের প্রশ্নে দেখা যাচ্ছে যে একটি জায়গা হচ্ছে যে এথিক্যাল স্ট্যান্ডার্ডের একটা জায়গা চলে আসছে, যদিও দুই পার্সপেক্টিভ থেকে। প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধানে কি বলা হচ্ছে? আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার আইনের সাহায্য পাওয়ার অধিকার রয়েছে, হুএভার ইউ আর, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে কাউকে আমরা আসামি শব্দটা ব্যবহার করতে পারবো না বা অভিযুক্ত শব্দটা ব্যবহার করতে পারবো না টিল হি ইজ ফাউন্ড গিলটি। আমরা তাদেরকে নির্দোষ হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে? এখন একজন মার্ডারার, একজন রেপিস্ট, একজন মাদক ব্যবসায়ী বলি বা যাই বলি না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু, বা মানব পাচারকারী, তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিচারে না পাওয়া যাচ্ছে, আইনের ছাত্র এবং একজন সাধারণ ব্যক্তির ভিতরে পার্থক্যটা হচ্ছে যে আইনের ছাত্র কিন্তু সবসময় ক্রিটিক্যালি চিন্তা করবে। ঠিক আছে? ইট হ্যাজ টু বি ভেরি, মানে ইউ হ্যাভ টু বি এ ক্রিটিক্যাল থিঙ্কার। সাধারণ ভাবে অন্য সবাই পত্রিকা পড়ে বা একটা টেলিভিশন নিউজ দেখে যে ধারণা লাভ করবে, একজন আইনের ছাত্র কিন্তু কখনোই সেই ধারণাটা লাভ করবে না। কারণ একজন আইনের ছাত্রকে বুঝতে হবে যে টিল ডিসপোজাল অফ দিস কেস, ঠিক আছে, যে এই মামলাটা শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রায় দেয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যক্তিকে আমি আসামি বলতে পারছি না। এমনকি শুধুমাত্র ট্রায়াল কোর্টেই কিন্তু বিচার শেষ হচ্ছে না, ট্রায়াল কোর্টের পরে প্রত্যেকটি ব্যক্তির কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। সুতরাং সেই আপিল করার বিষয়টি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, এক্সস্ট না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে একজন ব্যক্তিকে আসামি, মার্ডারার, ধর্ষক, এই ধরনের টার্মগুলো ব্যবহার করে বলতে পারবো না। হ্যাঁ, সমাজের দৃষ্টিতে তিনি হয়তোবা ইতিমধ্যেই আসামি হয়ে গেছেন, ইতিমধ্যেই তার বিরুদ্ধে আমরা এই টার্মগুলো ব্যবহার করে ফেলছি, কিন্তু আইনের দৃষ্টিতে কিন্তু সেই টার্মটি ব্যবহার করতে হলে অবশ্যই আইনের ছাত্র হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন বিচারক হিসেবে আমাদেরকে কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আর বিচার শেষ না হচ্ছে। এখন আমার কাছে যখনই একজন ধরা যাক একজনই মার্ডার কেসের একজন আসামি আসছে বা ধর্ষণের মামলার একজন আসামি আমার কাছে এসেছে, এখানে আমার ব্যক্তিগত কিছু ব্যারিয়ার থাকতে পারে যে আমি এই ধরনের মামলাগুলো করব না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইয়োর পার্সোনাল ব্যারিয়ার। তার সাথে কিন্তু পেশাগত কোনো ব্যারিয়ার নাই। একজন ডাক্তারের সামনে যেমন, একজন ডাক্তারের সামনে যে রোগী আসে, সেই রোগী কি একজন খুনের আসামি, একজন ধর্ষক, একজন মানব পাচারকারী, সেটা দেখার বা ঋণ খেলাপি, সেটা দেখার কোনো সুযোগ কিন্তু নাই। তাকে কিন্তু তার দায়িত্ব হচ্ছে এই লোকের চিকিৎসা করে যেতে হবে। একইভাবে একজন আইনজীবীর দায়িত্ব হচ্ছে যে ব্যক্তি তার কাছে এসছেন, সেই ব্যক্তির গুণাগুণ বিচার না করে ম্যাটার অফ ফ্যাক্টের মাধ্যমে সাধারণভাবে তাকে যা বলা হচ্ছে সেটার বিচারে না যেয়ে অবশ্যই তাকে নিরপেক্ষভাবে দেখে তাকে তার যে আইনের সাহায্য লাভের যে অধিকার রয়েছে সেই অধিকারটি তাকে দিতে হবে। ঠিক আছে? এবং এটি দিতে গিয়ে যে এথিক্যাল স্ট্যান্ডার্ডের কথাটি হৃদয় জিজ্ঞাসা করেছে, সেই এথিক্যাল স্ট্যান্ডার্ডটি সবসময় হচ্ছে আইনের শাসন, রুল অফ ল এন্ড ন্যাচারাল জাস্টিস। একজন মানুষকে কোনোভাবেই তার বিচার না করে, তার সাইডের বক্তব্য না শুনে তাকে শাস্তি দেওয়া যাবে না। তার সাইডের বক্তব্য শুনতে হলে তার আইনের শাসনের বা আইনের ছত্রছায়া থেকে তার বক্তব্য প্রদানের সুযোগ রয়েছে, এবং সেই বক্তব্য প্রদান করতে গিয়ে একজন আইনজীবীর ভূমিকা অসামান্য। একজন আইনজীবী তার স্কিল দিয়ে সেই ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন যে কোন পার্সপেক্টিভে কি ঘটেছিল। এখন আমাদের বাংলাদেশের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন বলতে এই কারণে, কারণ আমাদের দেশে কি হয়, একজন আসামি যখনই একজন আইনজীবীর কাছে যায়, আমাদের এখানে প্র্যাকটিস হচ্ছে আইনজীবী বলেন আপনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করতে হবে, হ্যাঁ, বা ওই ভদ্রলোক বলেন যে আমি কিছুই করি নাই। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আসলে আমাদের জন্য
আমরা এই যে বিভিন্ন জন আমাদেরকে বিভিন্ন নামে ডাকে, সেটি একটি অন্যতম কারণ। আমি যখন ব্যারিস্টারি পড়াশোনা করেছি, ব্যারিস্টার বার এট ল যখন আমি পড়েছি, তখন কিন্তু আমি দেখেছি যে ওই দেশগুলোতে একজন আইনজীবীর কাছে গেলে আমরা যে আমাদের যে 9 মাসের কোর্সটা হয়, এই 9 মাসের কোর্সে ওয়ান অফ দ্য কোর্স হচ্ছে এটা শেখানো যে একজন আসামি বা একজন অভিযুক্ত আসামি যদি আমার কাছে আসে, তাকে আমার প্রকৃতভাবে ঘটনাটা খুলে বলা, সেও আমাকে প্রকৃত ঘটনা সত্যি ঘটনা বলবে, আমিও তাকে সঠিক উপদেশ দিয়ে বলবো যে আপনাকে এই কথাটা কোর্টে স্বীকার করতে হবে, আপনি যদি প্রথমবারই স্বীকার করেন তাহলে আপনি এই ধরনের সাজা পাবেন। এখানে বাংলাদেশের আইনে একটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা হচ্ছে বাংলাদেশের আইনে কোনো সেন্টেন্সিং গাইডলাইন নাই। সেন্টেন্সিং গাইডলাইন হচ্ছে আমি যদি প্রথমবার অপরাধ করি এবং সেই অপরাধটা করতে গিয়ে যদি আমার ইচ্ছাকৃত অপরাধ না হয়, তাহলে আমার এক ধরনের সাজা হবে, এবং আমি যদি স্বীকার করে নেই তাহলে আমার সাজাটা হবে এতটুকু। সো একজন অভিযুক্ত আসামি প্রথমেই যখন আইনজীবীর কাছে যাচ্ছেন, আইনজীবী তাকে সেন্টেন্সিং গাইডলাইনটা বের করে, এটা একটা প্রকাশিত বই, তোমরাও অনলাইনে গেলে এটা পাবে, সেন্টেন্সিং গাইডলাইনটা বের করে বলে দিতে পারছেন যে আপনার এত বছর হবে সর্বোচ্চ সাজা, আর আপনি এই কাজগুলো করলে হবে আপনার সর্বনিম্ন সাজা। এবং এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অভিযুক্ত আসামিরা সর্বোচ্চ সাজা স্কেপ করতে পারেন, যেখানে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছরের সাজা, সেখানে হয়তো বা দেখা যায় সাজাটি কমে আসছে 5 বছরে, এবং তাদের বিভিন্ন সৎ আচরণের কারণে সেটি আরো কমে যাচ্ছে। সেই কারণেই দেখা যায় যে ওইসব দেশে অভিযুক্ত আসামিরাও যখন আইনজীবীর কাছে যান, তারা সত্যি ঘটনাটি উপস্থাপন করেন এবং আইনজীবীরাও তাকে সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে সঠিক যে শাস্তি সেটি লাভের ক্ষেত্রে কোর্টকে সহায়তা করেন। কিন্তু বাংলাদেশে আসলে যেহেতু এটি হয় না, সেই জন্যই কিন্তু যেটা আমি বারবার বলছি যে একজন ভালো আইনজীবী হিসেবে এটা হবে প্রথম গুণ, যে আসামির কাছ থেকে সঠিক তথ্যটা লাভ করা এবং তাকে সঠিক পরামর্শ দেয়া। সেই জায়গাটাতেই আসছে বেসিক্যালি আমার উদয়ের প্রশ্নটা, যে যখনই একজন আইনজীবী তার শুরুর দিককার বছরগুলোতে এই এতটা অনেস্ট হবে, তখন কিন্তু তার ইনকাম ততটা হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আইনজীবী হিসেবে এই সৎ এবং সঠিক পরামর্শটা দেয়া যায়, ইনকামটা হয়তো কম হবে, কিন্তু ইউর রেপুটেশন উইল বি আপ দেয়ার। একটা সময় গিয়ে তোমাদের আপনাদের রেপুটেশনটা আকাশচুম্বী হবে। সেই আকাশচুম্বী রেপুটেশনের ফলে একটা সময় গিয়ে আর টাকা পয়সার কথা চিন্তা করতে হবে না। কিন্তু শুরুর দিককার প্রথম 5 থেকে 6 বছর, অবশ্য এতটা সময় আসলে ইদানিং লাগে না, এটা আমি 5 থেকে 6 বছর বলে থাকি, কিন্তু আমি দেখেছি প্রত্যেকেই আসলে বছর খানেক থেকে বছর 2-এর মধ্যেই তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে যায় এবং যথেষ্ট পরিমাণ সৎ থেকেও যথেষ্ট পরিমাণ ইনকাম তারা করে। একটি আইনজীবী যখন তার লাইসেন্স পাচ্ছেন, লাইসেন্স পাওয়ার পরে আমি সবসময় বলবো যে সৎ এবং সঠিক পরামর্শ দিলে হয়তোবা 6 মাস, 7 মাস, ম্যাক্সিমাম 1 বছর পরিবারের সাপোর্ট আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনার পরিবারকে বলতে হবে খুব পরিষ্কার ভাবে যে আমি আইনজীবী হতে চাই। সুতরাং আইনজীবী হতে হলে আমার পক্ষে হয়তো প্রথমেই 1-2 বছর তোমাদেরকে সাপোর্ট করা সম্ভব হবে না। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অনেস্ট অ্যাবাউট ইট। কারণ আইনজীবীর এই অনেস্টিটাই সবচেয়ে বড় প্রয়োজন। এই অনেস্টিটা যদি আইনজীবীর না থাকে, এবং সেই অনেস্টিটা শুধুমাত্র ক্লায়েন্টের সাথে হতে হবে তা কিন্তু না। আপনারা যদি আমাদের বার কাউন্সিলের যে ক্যানন অফ এথিক্স আছে, সেই ক্যানন অফ এথিক্সে কিন্তু বলা রয়েছে যে একজন আইনজীবী শুধু তার ক্লায়েন্টের সাথে অনেস্ট হবে তা না, শুধুমাত্র যে কোর্টের কাছে অনেস্ট হবে তা না, তাকে কিন্তু তার পরিবার, তার প্রতিবেশী, তার সমাজ, সবার কাছে তাকে অনেস্ট হতে হবে, তাকে সবার কাছে সঠিক ধারণাটা দিতে হবে। সুতরাং এই সঠিক ধারণাটা দেয়াটাই হচ্ছে গিয়ে একজন আইনজীবী মূল উদ্দেশ্য। সে ইয়াং আইনজীবী হোক আর বয়োজ্যেষ্ঠ আইনজীবী হয়ে যায়। বাংলাদেশে যারা সিনিয়র আইনজীবী হিসেবে যারা নাম করেছেন, তাদের প্রত্যেকের এখন যে যারা আছেন প্রত্যেকের সাথেই আমার কম বেশি যে আমি খুবই লাকি যে তাদের প্রত্যেকের সাথেই আমার কম বেশি কাজ করার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি যে তাদের কেউ কখনোই এমন কোনো পরামর্শ দেন না যেটি আসলে অর্জন করা সম্ভব না। যেটি স্পেড, তারা সেটাকে স্পেডই বলেন, তারা সেটাকে অন্য কোনো কিছু বলেন না। ঠিক আছে? সুতরাং যেখানে রেমেডি পাওয়া যাবে না সেখানে তারা সরাসরি বলে দেন যে এখানে রেমেডি পাওয়া সম্ভব না। এবং আমিও তাদের কাছে জিজ্ঞাসা করেছি এই একই প্রশ্ন
উদয় যে প্রশ্নটা করেছে সেই একই সাথে দুটো কিভাবে করা সম্ভব, সেই প্রশ্নটি কিন্তু আমি আমার সিনিয়র জাস্টিস শামসুল মানিক সাহেব তাকেও করেছি, আবার আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকেও জিজ্ঞেস করেছি, সিনিয়র লয়ারদের কাছে, এবং প্রত্যেকে বলেছেন যে প্রথমকার দিনগুলো আমাদের খুব স্ট্রাগল দিয়েছে, বহু জায়গা থেকে টাকা ধার করে ঘর সংসার চালাতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা কখনো কোনো ক্লায়েন্টকে কোনো মিথ্যা পরামর্শ দেইনি, কোনো মিথ্যা আশ্বাস দিয়ে আমরা কখনোই কোনো মামলা নেইনি, বা যে কারণে আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সুতরাং উদয় এবং হৃদয়ের প্রশ্ন দুটোই এইটা হবে যে অবশ্যই আমাদের যে ক্যানন অফ এথিক্স আছে বার কাউন্সিলের, এটা আমাদেরকে মেনে চলতে হবে। নাবিলা যে প্রশ্নটি করেছে, প্রথমত হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সব জায়গা থেকে এলএলবি অনার্স করে ব্যারিস্টারি করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এর প্রস্তুতি হিসেবে আমার বক্তব্যের মধ্যে আমি বলে গিয়েছি যে তোমাদেরকে প্রথমত একটা ইংলিশ এলএলবি করতে হবে, অর্থাৎ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে রেকগনাইজ করে এরকম একটি ইনস্টিটিউট থেকে তোমাদেরকে আবারও এলএলবি অনার্স ডিগ্রি লাভ করতে হবে। বাংলাদেশ থেকেও সেটি করা সম্ভব, সেখানে ইউনিভার্সিটি অফ লন্ডনের একটি কোর্স রয়েছে ডিস্টেন্স লার্নিং, সেই কোর্সটি বাংলাদেশ থেকে করা সম্ভব। অন্য অনেক ইউনিভার্সিটি এখনো ডিস্টেন্স লার্নিং কোর্স করায় না, সুতরাং তাদের ক্ষেত্রে সরাসরি তোমরা গিয়ে ওখানে পড়ে তোমরা আবার পরবর্তীতে যে বার অ্যাট ল এর যে 9 মাসের কোর্সটা রয়েছে, মানে বার অ্যাট ল এর এই 9 মাসের কোর্সটাকে মূলত বলা হয় বার প্রফেশনাল ট্রেনিং কোর্স, এই প্রফেশনাল ট্রেনিং কোর্সটা তোমরা করে দেন তোমরা এই ডিগ্রিটা অর্জন করতে পারো। আকাশের প্রশ্ন ছিল ট্যাক্স লয়ার হওয়ার প্রক্রিয়া। বেসিক্যালি ট্যাক্স লয়ার হতে বারের মেম্বারশিপটা এলএলবি অনার্স শেষ করেই বা অন্য যে কোনো ডিগ্রি থাকলেও, রিলেভেন্ট ডিগ্রি, অ্যাকাউন্টিং ডিগ্রি থাকলেও তোমরা মানে আপনারা কিন্তু ট্যাক্স লয়ার হতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা নেই। সেখানে একটা নির্দিষ্ট পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটি দেওয়ার মাধ্যমে ইউ ক্যান বিকাম আ ট্যাক্স লয়ার ইভেন বিফোর ইউ বিকাম আ বার মেম্বার অফ দ্য বার। নওশাবার প্রশ্ন ছিল হোয়াট আর দ্য স্কিলস টু বি আ গুড লয়ার। আমার মনে হয় যে এই হৃদয় এবং উদয়ের যে প্রশ্নের উত্তর আমি দিয়েছি সেখানেই চলে আসছে। তারপরও আমি আবারও রিপিট করব যে ভালো শ্রোতা হতে হবে, ভালো পড়াশোনা পড়তে হবে, যে কোনো বই, যে কোনো জ্ঞান খুবই মনোযোগের সাথে পড়ার গুণ অর্জন করতে হবে, ড্রাফটিং স্কিল থাকতে হবে ভালো, ইংরেজি এবং বাংলা উভয় ধরনের স্কিলই থাকতে হবে, আইনের নলেজ থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা অ্যাজ এ লয়ার ইউ উইল নিড অ্যান অবজেক্টিভ মাইন্ড। হ্যাঁ, পত্রিকাতে কি আসলো, সমাজ কি বললো, সেই বিষয় দিয়ে কিন্তু তোমার সামনে যে ক্লায়েন্ট তাকে বিচার করার কোনো সুযোগ বা অধিকার তোমার নেই। ইউ হ্যাভ টু বি ভেরি অবজেক্টিভ। তোমাকে কজ অফ অ্যাকশন জানতে হবে, তোমাকে ম্যাটার অফ ফ্যাক্ট জেনে তারপরে তোমাকে প্রসিড করতে হবে। সর্বশেষ আমার মনে হয় দ্যাটস অল, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আবারও অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার তাপস কান্তি মহোদয় স্যারকে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সুনামগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ এবং রণদা উপশাসা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রাক্তন প্রভাষক জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন। আসসালামু আলাইকুম। কেরিয়ার প্ল্যানিং ইন লিগ্যাল প্রফেশন এই থিমকে সামনে রেখে আজকের আয়োজিত এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের রণদা প্রশাসন ইউনিভার্সিটির অভিভাবক মাননীয় উপাচার্য মহোদয়, এবং আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত মুখ, আইন অঙ্গনের একজন প্রসিদ্ধ আইনজীবী হিসেবে যার সুখ্যাতি ইতিমধ্যে সারা বাংলাদেশে বিস্তৃত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর জনাব ব্যারিস্টার তাপস কান্তি দাদা। আমি যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, আমি দাদা বলে সম্বোধন করতে চাই। আর উপস্থিত আছেন আমার ব্যক্তিগত জীবনের একজন অন্যতম একজন প্রভাবক, আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর স্যার ও নীলাদ্রি দাদা সহ উপস্থিত অন্যান্য শিক্ষাবৃন্দ, সকলের প্রতি রইল আমার নববর্ষের শুভেচ্ছা ও রমজানের মোবারকবাদ। আমি শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে
ইতিমধ্যে ব্যারিস্টার তাপস কান্তি বোল দাদা উনি আইনের ছাত্রদের কাজের ক্ষেত্র বা পরিধি অনেক ব্যাপক এবং কি কি কাজের ক্ষেত্র রয়েছে উনি সবগুলো ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। আমার বলার বেশি অবকাশ নাই, তবে শুধু এতটুকু বলবো যে আমি ব্যক্তিগত জীবন থেকে যেহেতু আমার চাকরিতে যোগদান করার সময় বেশি না, কিভাবে বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক বাজার, কিভাবে কর্মের ক্ষেত্রগুলা অনেক বেশি কমপ্লিকেটেড বা কাজ করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং এই চ্যালেঞ্জ ফেস করার উপর ভিত্তি করে আমাদের পটেনশিয়ালিটি এটার উপর ডিপেন্ড করে আমার ক্যারিয়ারকে আমি ডিফাইন করব এবং এর উপর ভিত্তি করে আমি আমার টার্গেট বা গোল সেট করব। প্রথমত আমি বলবো যে কাজ জুডিশিয়ারির কথাই বলবো। জুডিশিয়ারিতে যদি কেউ আসতে চায় বর্তমান সময়ে, জুডিশিয়ারিতে আসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে ব্যাপার সেটা হচ্ছে এখনকার সময়কার প্রশ্নের প্যাটার্ন আর বিগত 3 থেকে 4 বছর আগে প্রশ্নের প্যাটার্ন অনেক ভিন্ন, এখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কোয়ালিটি যাচাই করা। প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল উদ্দেশ্য থাকে না মানুষ যত কম কাউকে বাদ দেওয়া, ছাঁটাই করা, এগুলোই মূলত উদ্দেশ্য থাকে। তো সেই ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্নটা অনেক চেঞ্জ হচ্ছে। বিশেষ করে কনস্টিটিউশনাল ল পরীক্ষার ক্ষেত্রে এখন যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগে আসতো কি হিউম্যান রাইটস ল ভায়োলেশন হলে, মানবাধিকার লঙ্ঘন হলে আমরা কিভাবে যাব, সুপ্রিম কোর্টে যা, হাইকোর্টে যা, 102 আর্টিকেল 102 অনুযায়ী কিভাবে যাব না যাব এই রিমিডি সংক্রান্ত। কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন হচ্ছে যে রুল অফ ইন্টারপ্রিটেশন এবং এই ক্ষেত্রে যে প্রিসিডেন্ট গুলো ডেভেলপ করছে, বিশেষ করে 5th অ্যামেন্ডমেন্ট কেস, 7th অ্যামেন্ডমেন্ট কেস, 8th অ্যামেন্ডমেন্ট কেস, 16th অ্যামেন্ডমেন্ট কেস, এইসব বিষয় থেকে প্রশ্ন আসে। তো আমাকে কনস্টিটিউশনাল লতে যদি ভালো করতে হয় আমাকে রুলস অফ ইন্টারপ্রিটেশন, তারপরে কনস্টিটিউশনাল ল যেগুলো ল্যান্ড মার্কিং ডিসিশন যেগুলো আছে, বিশেষ করে কুতুব ইলাহি পুনের মামলা, তারপরে অ্যাডভোকেট জুলাসউদ্দিন ভার্সেস বাংলাদেশ, 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট, 8th অ্যামেন্ডমেন্ট, 16th অ্যামেন্ডমেন্ট, এই সকল বিষয়ে আমাকে ভালো ধারণা রাখতে হবে। পাশাপাশি আমি যদি সাধারণ জ্ঞান পরীক্ষা ভালো করতে চাই সেই ক্ষেত্রে আমাকে সমসাময়িক বিশ্ব সম্পর্কে, বিশেষ করে রেগুলার পত্রিকা পড়লে বা রেগুলার বিবিসি নিউজ যদি আমি শুনি সেই ক্ষেত্রে আমার সাধারণ জ্ঞান সংক্রান্ত বিষয় আমি খুব ভালো করতে পারবো। আর ম্যাথ বিষয় যদি ভালো করতে হয় সেই ক্ষেত্রে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত যে বেসিক যে ম্যাথ আছে এই ম্যাথটা যদি আমি কভার করতে পারি তাহলে আমরা ম্যাথ নিয়ে চিন্তা করার কিছু থাকবে না। আর সাধারণ বিজ্ঞান বিষয় ভালো করতে হলে ক্লাস 9-10 এর যে বেসিক যে ক্লাস 9-10 এর সাধারণ বিজ্ঞান বইটা আছে ওটা যদি আমি ভালো করে কভার করতে পারি আর প্রিভিয়াস বেসিক পরীক্ষায় যে প্রশ্ন আছে ওটা যদি আমি যদি ওটা ভালো করে রপ্ত করতে পারি তাহলে আমাকে আর এই ক্ষেত্রে কষ্ট করতে হবে না। আর সিপিসি, সিআরপিসি এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বিষয়গুলো মাথায় রেখে আমাকে পড়াশোনাটা করতে হবে। বিশেষ করে একটা মামলা যখন ফাইলিং হওয়ার পরে মামলার যে বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন স্টেজ আছে, স্টেজ ওয়াইজ যদি আমি পড়াশোনা করি তাহলে আমাকে খুব সহজ হবে। বিশেষ করে মামলা তখন একটা মামলা ফাইলিং করার সময় এটা সমন ইস্যু করতে হয়, সমন কিভাবে ইস্যু করতে হয় না করতে হয়, সমন ইস্যু করার যে প্রক্রিয়াগুলো আছে বা পার্সন ব্যক্তির সরাসরি সমন জারি করতে হয়, ব্যক্তি না পাওয়া গেলে কোন অ্যাডাল্ট পার্সন থাকলে বাড়িতে অ্যাডাল্ট পার্সনের জারি করতে হয়, তাকে না পাওয়া গেলে বিকল্প পদ্ধতি অর্ডার 5 রুল 20 অনুযায়ী সমন জারি করতে হয়। এইভাবে পড়াশোনাটা আমাকে করতে হবে। আর সিআরপিসির ক্ষেত্রে অবশ্যই প্যানেল কোডটা যদি সামনে নিয়ে পড়াশোনা করা যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক হবে। তো এইভাবে যদি একটু সিস্টেমেটিকলি একটু একটু নিজেকে গুছিয়ে যদি পড়াশোনা করা যায় সেক্ষেত্রে জুডিশিয়ারিতে ভালো করার অনেক সুযোগ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ইদানিং পড়াশোনাটা অনেক বেশি করতে হবে। বিশেষ করে ল্যান্ড ল রিলেটেড প্রশ্নগুলো ইদানিং অনেক বেশি ডিপ হচ্ছে। তো এই জন্য খতিয়ান, তারপরে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, নন এগ্রিকালচার ট্রান্সফার অ্যাক্ট, স্টেট এগ্রিকালচার ট্রান্সফার অ্যাক্ট, এইসব মিলিয়ে যদি এইসব বিষয়ে খুব বেশি আমাকে জোর দিতে হবে। বিশেষ করে যখন খতিয়ান সংশোধনের মামলা কোথায় করতে হবে, সাধারণ মিউটেশন কোথায় করতে হয় না করতে হয়, এইসব বিষয়ে প্র্যাকটিক্যাল নলেজ যদি আমার ভালো থাকে সেই ক্ষেত্রে আমাকে জুডিশিয়ারিতে অনেক ভালো উপকার আসবে।
এবং ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি ভালো করতে পারি, ভালো করে বুঝতে পারি, ভালো করে আয়ত্ত করতে পারি, সেক্ষেত্রে আমার প্র্যাকটিস করে যদি করি বা কোনো ব্যাংকিং সেক্টরে যদি আমি চাকরি করতে চাই, ইদানিং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, সমস্ত ব্যাংকিং ল অফিসার হিসেবে আলাদা নিয়োগ দিচ্ছে। তো সেইখানেও দেখা গেছে আমাকে খুব ভালো কাজে আসবে। তারপরে যে বিষয়গুলা আইনের ছাত্র হিসেবে আমাদের সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে মুসলিম ল, হিন্দু লতে যে ইনহেরিটেন্স আছে, এটা এই সম্পর্কে আমাকে আগে থেকে ভালো রাখতে হবে ধারণা। যদি এই সম্পর্কে আগে থেকে ভালো ধারণা না রাখা হয়, পরীক্ষার যে টানা 10 দিনের যে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষা, এই পরীক্ষা ভালো করা খুব কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে ওই সময় এত পড়াশোনা করা খুব কম সুযোগ পাওয়া যায়। একটা পরীক্ষা দিয়ে আসার পরে, 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আসার পরে এতগুলো আইন আইন কাভার করে পরীক্ষা দেওয়ার পরে মাথা বা শরীর কোনোটাই ঠিক থাকে না। তো কাজে পড়াশোনার স্কোপটা কম থাকে। আগে থেকে যদি আমি একটু গুছিয়ে যদি পড়াশোনাটা করি, সেক্ষেত্রে আমাকে খুব কাজে দিবে। আর প্র্যাকটিস করতে হলে আমি যেহেতু খুব রিসেন্ট, আমার বন্ধু বান্ধব অনেকে প্র্যাকটিস করেন, তো একটা জিনিস আমরা সবচেয়ে বড় দেখি সমস্যা, সেটা হচ্ছে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদেরকে যেমনটি আমাদের কিনোট স্পিকার উনি অলরেডি বলেছেন যে প্রথম দিকেই শর্ট থাকতে হবে। তো সবচেয়ে বড় যে আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা যদি শর্ট টার্ম চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ভালো করার সুযোগ খুব কম হবে বা নিজের সৎ থাকাটা অনেক দুঃসাধ্য হবে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। প্রথম জীবন, বিশেষ করে সনদ পাওয়ার আগের যে জীবনটা, এটা অনেক কষ্টকর। সনদ পাওয়ার পরে 2-3 বছর একটু কষ্ট করতে হয়। ঢাকা বার বা যদি নারায়ণগঞ্জ বারে, এইসব বারে প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক বেশি, অন্য অন্য লোকাল বারে অতটা হয় না। কিন্তু এই সকল বারে যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি এবং আইনজীবী অনেক বেশি, এই জন্য নিজের টিকে থাকার জন্য পরিশ্রমটা বেশি করতে হয়। তো সেক্ষেত্রে একজন ভালো সিনিয়র একজন ভালো সিনিয়রের যদি সাহচর্য আমরা লাভ করতে পারি, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস অনেক ভালো করতে পারবো। কারণ কিভাবে প্র্যাকটিস করার মধ্যে সবচেয়ে বড় গুণ, যেটা আমাদের স্পিকার বলেছেন যে, তাপস দাদা অলরেডি বলেছেন যে ড্রাফটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। তো আমি একটা জিনিস ইয়ে করবো যে ড্রাফটিং স্কিল তো পাশাপাশি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, কিভাবে ক্লায়েন্টের সাথে ডিলিংস করতে হয়, এই বিষয়টা যদি সিনিয়র কাছ থেকে খুব ভালোভাবে রপ্ত করা যায়, ড্রাফটিং স্কিলটা ডেভেলপ করা যায়, তাহলে জীবনে আর কিছু ফিরে তাকাতে হবে না। আর তাছাড়া বিসিএস এ তো আমাদের লয়ার ছাত্র যাওয়ার সুযোগ আছেই। তারপরও কিছু বিশেষ বাংলাদেশের যে কোনো সাহিত্য প্রতিষ্ঠান, আধা সাহিত্য প্রতিষ্ঠান, সব জায়গায় লয়ার আলাদা জায়গা আছে। বিশেষ করে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, কোল মাইনিং কর্পোরেশন, তারপরে সরকারিতে যেমন সাব রেজিস্ট্রার পদে আমাদের লয়ার ছাত্রদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, যদি এগুলো বিশেষ নন ক্যাডার পদে থেকে এগুলোকে অ্যাকোমোডেট করা হয়। তারপরও মেরিন কোর্ট আছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের, এখানে প্রসিকিউটর হিসেবে আমাদের আইনের ছাত্রদের প্রিফারেন্স থাকে। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল শ্রম আদালত সহ বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা জায়গায় আইনের ছাত্রদের জন্য কাজ করার সুযোগ রয়েছে। এখন আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এই সর্বোচ্চ পটেনশিয়ালিটি, যে আমি কোন ক্ষেত্রে গেলে ভালো করব, আমার কোন ক্ষেত্রে পরিশ্রম করলে আমি মনে করি আমি সার্থকতা লাভ করব, এইসব বিষয় বিবেচনা করে আমাকে আগাতে হবে। আমি যদি মনে করি যে আমি জুডিশিয়ারিতে ভালো করব, তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারিতে কিভাবে ভালো করা যায়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো আমি যদি নিয়ে সলভ করি, বিশেষ করে কোর্টে যদি আমি কয়েকদিন যাতায়াত করি, তাহলে প্র্যাকটিক্যাল নলেজের সাথে মিলিয়ে আমি যদি পড়াশোনা করি, তাহলে আমি ভালো করতে পারবো। আর যদি আমি প্র্যাকটিস করতে চাই, আমি মনে করি যে প্র্যাকটিস করাটা আইনের ছাত্রদের জন্য সবচেয়ে ভালো সুযোগ এবং সবচেয়ে ভালো করার জায়গা। কারণ হচ্ছে অন্যান্য প্রফেশনে আমি একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে আমি পড়ে যাই, আমি এর বাইরে যেতে পারি না। আমি মানুষের জন্য উপকার করতে গেলেও আমি একটা নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারি না। কিন্তু আমি যদি প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমি আমি ভালো করার সুযোগটা আমার অনেক বেশি। বিশেষ করে একজন আইনজীবী সমাজের হতদরিদ্র মানুষের উপকারে খুবই সার্থকভাবে আসতে পারে। আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো যে আমারই কোর্টে, আমি সুনামগঞ্জে তাহিরপুর কোর্টে দায়িত্বে আছি। তো আমার এই কোর্টে একজন মহিলা, সে ভিক্ষা করে এবং সে প্রায়, আমি যখন কোর্ট পাই দেখি যে প্রায় 6-7টা তারিখ যাবত সে দেখি সে কোনোদিন কোর্টে থাকে না, সেও থাকে না, তার আইনজীবীও থাকে না। কারণ কি, আমি তখন একদিন ওপেন কোর্টে আমি জিজ্ঞাসাবাদ করলাম, তো দেখলাম যে এই মহিলা হচ্ছে ভিক্ষুক এবং সে তাহিরপুর অনেক দূরে, সুনামগঞ্জ শহর থেকে সে ভিক্ষা করতে করতে আসে।
তো যখন সে রওনা দেয় সে তো জানেও না, তার মোবাইল নাম্বারও নাই, তো মামলার তারিখ সম্পর্কে জানে না বা জানলেও ভুলে যায়। তো আইনজীবী যে যিনি আছেন বিজ্ঞ আইনজীবী, ওনারও তার সাথে যোগাযোগ করার সুযোগ কম। তো উনি যখন আসেন, দেখা গেছে উনি আস্তে আস্তে মামলার তারিখে একদিন পার হয়ে নিয়ে আসেন। তো আমি আগে আমার পেশাকে বলে রাখলাম যে আপনি যখন আসবে তখন আমাকে বলবেন, আমি তার সাথে কথা বলবো। তো একদিন ওপেন কোর্টে সে আসছেন, তো মহিলা এসেছে মানে বলতেছেন যে আমার মামলা কোথায়, আমার মামলা কোথায়। তো আমি একটু বিরক্তি লাগলো আমার যে ওপেন কোর্টে এভাবে মামলা নিয়ে কথা বলতেছে, কারণ কি? পরে দেখলাম যে ওই হতদরিদ্র মানুষটা উনি। তো আমি তার এই বিষয়টা খুব ভালো করে পড়াশোনা করলাম। তো সে দেখলাম যে মামলার দিকে সে পেয়েছে এবং তার হচ্ছে যে জারি মামলা এটা। তো দখলদেহি পরোয়ানার জন্য আছে, এবং কোর্টের মাধ্যমে দখল বুঝে পাওয়ার জন্য যে টাকা দরকার বা যে পুলিশ নিয়োগ করার জন্য যে ফিস দরকার, এই ফিসটা আসলে অ্যাভেল করার মতো ক্ষমতা তার নাই। তো দেখা গেছে যে মামলাটা পরিচালনা করার সময় যে বিজ্ঞ আইনজীবী যিনি থাকেন, উনিও মহিলা যখন আসে উনি তো মহিলার কাছ থেকে টাকা নেয়নি নাই, উল্টা আবার ওনাকে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিতে হয় বা অন্যান্য খাওয়া খাবার বা অন্যান্য বাবদ উনি ওনাকে যতটুকু পারেন উনি করেন। তো তো দেখা গেছে তখন আমি আমার লিগেল এড অফিসার যিনি আছেন ওনার সাথে কথা বলি, তা অন্যান্যদের সাথে কথা বলি। এর মধ্যে ইন্টারাপ্ট করো যে জুলাস 1 মিনিটের মধ্যে তুমি শেষ করো, একটু রিকোয়েস্ট করো, ইন্টারাপ্ট করো এর মধ্যে। জি, হ্যালো। হ্যাঁ শুনতেছি স্যার, বলবো। এই তো উনি আনমিউট করে নাই তো। আচ্ছা জুলাস, জুলাস আপনাকে আহ, একটু আমাদের সময় সীমাবদ্ধতার কারণে আর একটু সংক্ষেপে 1 মিনিটের ভিতরে একটু সামারাইজ করার জন্য বলছি। না অবশ্যই। তো যে কথাটা আমার মূল কথা সেটা হচ্ছে আমি সবকিছু দিয়ে চিন্তা করলাম যে আমার জজিওতি দ্বারা ওনার উপকার করা খুব কষ্ট হয়ে যায়। তো এই জন্যই বললাম যে একজন আইনজীবী হিসেবে তার উপকার করা খুবই সহজ এবং খুব সহজে করা যায়, অনেক দিকে অনেক ভাবেই করা যায়। তো যাক, আমার সবচেয়ে বড় মূল কথা যেটা হচ্ছে যে আমার সম্ভাব্যতা এবং আমার পটেনশিয়ালিটি এগুলোর উপর ডিপেন্ড করে আমি আমার ক্যারিয়ারকে ডিফাইন করবো এবং সেই দিকে আমি আগাবো। তো রণদা প্রসাদ শাহ ইউনিভার্সিটির প্রতি আমি কৃতজ্ঞতা এই কারণে থাকবো, কারণ হচ্ছে আমি যখন রিটেন পরীক্ষা দেই 10 দিন আমি ছুটি, এই ছুটি ম্যানেজ করার ক্ষেত্রে আমার চেয়ারম্যান স্যার এবং ডিজি স্যারের যে আন্তরিকতা ছিল, 10 দিন টানা একটা প্রাইভেট প্রতিষ্ঠান কাউকে ছুটি দেয় না, তো আমার ওই 10 দিন পরীক্ষা আমি এত স্মুথলি দিতে পারছি। তো আজকে আমার হয়তো আমার চাকরি হয়েছে, কিন্তু তার প্রতি আমি সারা জীবন চেয়ারম্যান স্যার ডিজি স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা থাকবো। আর রণদা প্রসাদ শাহ ইউনিভার্সিটিতে প্রাক্তন লেকচারার হিসেবে আমার কর্মময় জীবন অনেক ভালো ছিল, অনেক স্মৃতি মধুর ছিল, নিজের স্বাধীনতা ছিল। তো সকলের প্রতি আমার সালাম এবং সকলের কাছে দোয়া পেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ জুলাস উদ্দিনকে তার চিন্তামূলক বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তো সম্মানিত সুধী, অনুষ্ঠানের পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী লতিফুর রেজা স্যারকে। মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মনীন্দ্র কুমার রায় এবং আমাদের সম্মানিত রেজিস্ট্রার সরকার নিরঞ্জন চন্দ্র, আমাদের কিনোট স্পিকার তাপস কান্তি বল, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুজ এবং আমার সবচেয়ে প্রিয় আরেকজন মানুষ জুলাস উদ্দিন, আমার সাবেক সহকর্মী, এবং আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ের যারা সহকর্মী আছে তারা এবং আমার ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিনোট স্পিকার ব্যারিস্টার তাপস কান্তি বলকে তার চমৎকার এবং হৃদয়গ্রাহী বক্তব্য দেওয়ার জন্য। আমি জানি উনি অনেকক্ষণ ধৈর্য ধরে স্টুডেন্টদের কোশ্চেন শুনেছে এবং খুব চমৎকার ভাবে স্টুডেন্টদের সেই কোশ্চেনগুলো আনসার করেছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ তার কাছে। আমি আরেকটু বলতে চাই, তাপস আমার বিশ্ববিদ্যালয়ের অনুজ এবং আমাদের রণদা প্রসাদ শাহ তথা কুমুদিনী পরিবারের সাথে সংযুক্ত, এই অর্থে যে উনি রণদা প্রসাদ শাহ হত্যা মামলার একজন অন্যতম প্রসিকিউটর। আমি ব্যারিস্টার তাপস কান্তি বলকে
আমন্ত্রণ জানাবো যখন সময় ভালো হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় যখন খুলবে আমাদের আরপিশা ইউনিভার্সিটিতে ভিজিট করে দেওয়ার জন্য আমরা খুব খুশি হব এবং কৃতজ্ঞ থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয় ভিজিট করে গেলে আমাদের স্টুডেন্টদের সাথে তখন সরাসরি দেখা হবে, আমাদের সবার সাথে পরিচয় হবে। এবং আমাদের আরেকজন গেস্ট আমরা জুলাসুদ্দিন, ওর ব্যাপারে আমি বলবো যে আমাদের প্রাক্তন সহকর্মী, আমরা সহকর্মী থেকেও সবচাইতে যে জিনিসটা আমাদেরকে খুব ভালো লাগে, ও ছাত্রছাত্রীদের মধ্যে অতুলনীয় জনপ্রিয়তা। যতদূর না আমাদের সহকর্মীদের সাথে সম্পর্ক, তার থেকে বেশি হৃদয় সম্পর্ক জুলাসের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমি অশেষ কৃতজ্ঞ ব্যারিস্টার তাপস কান্তি বল এবং আমাদের ম্যাজিস্ট্রেট জুলাসুদ্দিন, যারা তার মূল্যবান সময় থেকে আমাদের একটুখানি সময় আমাদের জন্য ব্যয় করেছে। আমি কৃতজ্ঞ আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে, তারা ধৈর্য ধরে শুনেছে এবং তাদের জন্য এটা গাইডিং স্টার হিসেবে থেকে যাবে এবং তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে এটা তাপসের বক্তব্য এবং জুলাসের বক্তব্য এদের কাজে লাগবে বলে, ব্যক্তি জীবন তাদের কেরিয়ারে কাজে লাগবে বলে আমি মনে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ, খোদা হাফেজ। মিলাদ্রি, সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই ওয়েবিনারে সংযুক্ত থাকার জন্য, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার তাপস কান্তি বল স্যারকে এবং মোহাম্মদ জুলাসুদ্দিনকে, তাদের এই বাস্তব অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য। এবং আজকের এই আমাদের ওয়েবিনার অনুষ্ঠান প্রধান অতিথি এবং আমাদের রণদমসা বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক এবং মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুল কুমার রয় স্যারকে আবারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এবং আমাদের এই মহামারীর সময়ে সবাই নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। তো স্টে অ্যাট হোম এন্ড স্টে সেফ। সবাইকে ধন্যবাদ। তৌহিদুর রহমান আকাশ এবং সনেট, এই রেকর্ডিংটা ক্লোজ করে লিঙ্কটা সেভ করে ফেলো। স্যার শুনতে